চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে। জাকাত বা ফেতরার চেয়ে চাঁদাবাজিটা অনেক ভালো, অনেক বেটার। ওনার এই বেটির নাম মনি না কোনি না শনি আমার এত খেয়াল নাই। তার এই মন্তব্যটাকে আপনি কিভাবে ইলাবোরেট করবেন? এটাকে আপনি কম্প্রিহেন্সিভ হইতে ওনার এই কথাটা কিভাবে মূল্যায়ন করবেন? এখন আসি নীলোফার যে চাঁদাবাজি, প্রশ্নটা হচ্ছে যে চাঁদাবাজি উনি বলছে যে দলের লোক চাঁদাবাজি করে, চাঁদাবাজির চেয়ে কি বলে ফিতরাচ্ছে, জাকাত ফিতরাচ্ছে। তো আসলে ওদের নৈতিক জায়গাটা অনেক বেশি দুর্বল হয়ে যাওয়ার পরেই একটা পাগলের মতো কথা বলেছে। নৈতিক জায়গাতে অনেক দুর্বল। জাকাত আর মানে জাকাত ফিতরা, জাকাত আর চাঁদাবাজিটাকে সে একসাথে মিলাই দিছে। মানে তার ইসলামিক জ্ঞান কতটুকু আছে বা এটার কতটুকু, এটা নিয়ে আমার সন্দেহ। আমাদের অনেকের সংসার চলে না, তারপরেও কিন্তু আমরা জাকাতের টাকা খাই না। আপনার বেতন থেকে যখন টাকাটা দেয় এটা জাকাতের টাকাই বলে। আপা অনেকগুলো কথা বলেছেন যে জামাতের লোকেরা জাকাত খায়, সাদাকা খায়। জামাতের লোকরা তাদের হালাল আয়ের থেকে 5%, আমিও আমার আয়ের 5% আমি আমার পার্টিকে দিই। এটা তো কোনো জাকাত ফিতরা এবং সাদাকা না, চামড়ার টাকা না, নিজেদের ঘামের টাকা। চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দখল, যারা এইগুলো করে দল চালায় এবং নিজেদের সংসার চালায়, তারা আমাদেরকে দান সৎকার জাকাতের কি মানে কথা শোনায়। উনি বলছেন, হ্যাঁ মীরা, ছোট্ট একটু কথা বলি। হ্যাঁ মীরা, আপনি একটা কথা বুঝছেন কিনা? একটা কথা আমি কিন্তু এটা জানতামই না, এই প্রথম জানলাম। জামাতের লোকজনরা যারা চাকরি করে, যারা ব্যবসা করে, তাদের প্রফিটের 5% তারা তাদের পার্টিকে ডোনেট করে। এই পার্টি দাঁড়াবে না, তাইলে কোন পার্টি দাঁড়াবে? জেকব ভাই, অব্লিগেশন, এটা একটা ধর্মীয় অব্লিগেশন, এটা করতে হবে। আমার ইনকামের উপর থেকে একটা পার্সেন্টেজ আমার কেটে রাখতে হবে, এটা আমার অব্লিগেশন। আমি অব্লিগেটেড আমার সমাজের প্রতি, আমি সমাজের জন্য এটা করব। সমাজকে তাইলে আমি কি দিচ্ছি? আজকে যে আমার অ্যাচিভমেন্ট, আজকে যে আমার সাকসেস, এটাই তো। আমি 10 টাকা ইনকাম করলে আমি 2 টাকা সমাজকে দিতে পারবো, এটাই হলো আমার সাকসেস। আর আরেকটা কথা, এখানে যে নীলু যে কথাটা বলছেন যে জাকাত ফেতরা কারা খায়, আরে জাকাত ফেতরা কারা খায়? কারণ সে এই বিষয়টা বুঝাচ্ছে চাঁদাবাজি যারা করে তারা সৈয়দ বংশের, আর জাকাত ফেতরা খায় যারা তারা সৈয়দ বংশের না। কারণ ওই যে আমরা ছোটবেলা একটা নাটক দেখেছি না, যে মামা আমি কেমনে কাজ করি, আমি তো সৈয়দ বংশের ছেলে। তাহলে সৈয়দ বংশ সবাই ময়মনসিংহ থেকে আসে, তারা জাকাত ফেতরা খায় না, তারা চাঁদাবাজি করে খায়। কারণ কাজ করলে তো মামা মানুষ দেখবে, আর চাঁদাবাজি করলে জনগণ দেখবে না, ওটা জনগণ পরে জানবে কাজটা কে করে গেছে। ওকে, শাহিন ভাই, আপনি এই ভদ্রলোকের কথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? সে বলছে যে জামাত সে তার মাসিক আয়ের থেকে বা চাকরির থেকে বা ব্যবসার থেকে সে যা পায় সেখান থেকে 5% সে সদকা হিসেবে তার পার্টিকে দেয়, সে অব্লিগেটেড। নীরা বলছে এটা তার সোশ্যাল অব্লিগেশন, এটা সে করে। কিন্তু চিন্তাটাকে এটার সাথে মেলানো যায় কিনা? কিসের সাথে মেলানো যায় কিনা? চাঁদার সাথে এই সদকা এটাকে মেলানো যায় কিনা? না, অফকোর্স না। জাকাতটা কি? জাকাতটা হচ্ছে কি আল্লাহর বিধান, রাইট? আপনি আপনার ইনকামের 2.5% টাকা দিচ্ছেন হচ্ছে যে সঞ্চিত থেকে 2.5% দিচ্ছেন। ফিতরাটা দিচ্ছেন হচ্ছে যে আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনি ফিতরার যোগ্য কিনা সেটা সম্পূর্ণ আপনি আল্লাহর নির্দেশ পালন করছেন। আর ওই ভদ্রলোক যেটা দিচ্ছে সে সামাজিক একটা দায়বদ্ধতা, যে আমি একটা বেটার সোসাইটি মেক করতে চাই, তো সুতরাং প্রতি মাসে হচ্ছে যে সে তার ইনকামের একটা টাকা দিচ্ছে। এটা হয়তো তার জাকাত হিসেবে যাবে না, বিকজ অফ ইনকামের পরেই সেই টাকাটা তার উদ্বৃত্ত থাকার পরেই জাকাতের প্রশ্ন আছে। হয়তো তার উদ্বৃত্ত থাকে না, সে তার সোশ্যাল কমিটমেন্ট থেকে করছে এবং সে মনে করছে না আমি যদি জামাতের ম্যানিফেস্টোটা যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে আলটিমেটলি হয়তো সোসাইটির জন্য কিছু করা হলো। এটা একটা সোশ্যাল কমিটমেন্ট, একটা ধর্মীয় নির্দেশ, একটা হচ্ছে নির্দেশনা, এটা আপনাকে করতেই হবে। আপনি যদি কাঙ্ক্ষিত মানে আল্লাহর দেওয়া নিয়মের অনুযায়ী যত টাকা ইনকাম করেন আপনাকে দিতেই হবে এটা। শাহিন ভাই, আমি একটা কথা বলি। এই নীলুফার মনি নামক এই বস্তু,
এমনি তো কথাবার্তা মাঝে মাঝে কথাবার্তাটা বলে এই ধরনের কথাবার্তা বলে কি অ্যাটেনশন সিক করার জন্য, নাকি টেস্টানবাজি? মানে আসলে আসলে এই ধরনের কথাবার্তা বলার কারণটা কি মনে হয় আপনার কাছে? আমি তো বললামই যে বেসিক্যালি তো এটাকে একটা কোনো নৈতিক ভিত্তি নেই। তো তো নৈতিক ভিত্তি না থাকে, নৈতিক নৈতিক দুর্বলতা থেকেই আসলে তার এই কথাটা আসছে। তার কারণ তুলনামূলকভাবে যদি বলি, জামাত অনেক অর্গানাইজ একটা প্রতিষ্ঠান, এবং যে কারণে, তবে এই কারণেই আমি একটা পলিসির বিষয়ে বলি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আপনার, আমরা যেমন হচ্ছে যে চাঁদাবাজি কথা আছে, রাজনীতিবিদরা চাঁদাবাজি করে, এইটা তো অনেক ইয়ে আছে। তো মানে সু কি বলবো, যে এটা খুবই প্রচলিত কথা আর কি। তো এটার আসলে সমাধান দরকার। আমার কাছে মনে হয় কি যেমন আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই, তো এরকম রাজনৈতিক একটা ট্যাক্স ধারণ করা উচিত, যে 100 টাকার কেউ কিনলে পরে 0.001% টাকা দিবে, যেটা রাজনৈতিক ট্যাক্স হবে। তাহলে যে জিনিসটা হবে, একটা দলের সদস্য অনুযায়ী তারা পাবে, যে সমস্ত লোকজন যারা রাজনীতি করতে চায়, লাইফের যারা রাজনীতি করতে চায়, তারা রাজনীতি হিসেবেই তারা সরকার থেকে, রাষ্ট্র থেকে টাকা পাবে। এটা একটা প্রপোর্শনেটলি টাকা গেলে হবে কি, যে একজন মানুষের এইটা করতে হবে না যে একটা লোক রাজনীতি করে আজকে হচ্ছে যে আপনার প্রশ্ন তুলে, সে ফর এক্সাম্পল একজন রাজনীতিবিদ বলছেন আপনার ইনকামটা কি, ইনকামের প্রশ্নটা, তখন এই প্রশ্নটাও আসবে না তার জন্য। তাহলে বাংলাদেশের রাজনীতি ক্ষেত্রে হচ্ছে উন্নতি হতে পারে আর কি। মানে খুবই ওকে, আমার কাছে মনে হয় যে আপনার চমৎকার চমৎকার প্রপোজাল, কিন্তু আবার বলি, তাহলে তো আবার পলিটিক্যাল রিফর্মেরও আবার দরকার আছে। তো বাংলাদেশের রিফর্ম সবকিছুতে রিফর্ম, যেটা আমি তো বললাম, যে আসলে আসলে আমরা রাজনীতিবিদ চাই কিনা, আমরা ভালো পুলিশ অফিসার চাই কিনা, আমরা ভালো আর্মি চাই না, দেশপ্রেমিক লোক চাই কিনা, এটা চাইতে হবে। এটা তো একার কোনো কারোর পক্ষেই তো একার কোনো সেক্টরের পক্ষেই সম্ভব নয় এটা ইয়ে করা। ওকে, আমি এবার অন্য একটা মন্তব্য। বিএনপির একজন নেতা সংসদে 2-3 দিন আগে এই কথাটা বলেছে। উনি এই কথাটায় বাংলায় বলেছে, তো সবার না বোঝার কোনো কারণ নাই, কিন্তু ওনার মুখে এই কথাটা আমার কাছে কেন যেন, এটা কি ভূতের মুখে রাম নাম? আমাদের সকলের সাথে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব থাকবে, কিন্তু দাসত্ব থাকবে না। আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করবো তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, সমমর্যাদার ভিত্তিতে। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়। আমি নীরা, আপনার কাছে আমি এই গয়েশ্বর রায়ের এই কথাটাকে আমি আপনাকে একটু মূল্যায়ন করতে বলবো। না, সে তো যদি কথাগুলো, ওয়ার্ডিং গুলো যদি দেখেন, তার অর্থগুলো যদি দেখেন, মানে খুবই চমৎকার একটা কথা বলছেন। এখন কথাগুলো আমি বলার জন্যই বলা তা না, এই কথাগুলো আমি মনে প্রাণে ধারণ করব, কথাগুলো আমি বাস্তবে কাজে লাগাবো, সেটা কতখানি এটা বিষয়। মানে কথা শুধু বলে আমি পাবলিকলি বাহবা নেব বা জনগণকে বুঝাবো, দেখাবো যে আমি সামনে এটা করছি কিন্তু পিছনে আরেকটা, সেটা করলে তো হবে না। আপনাকে স্ট্রেট হতে হবে, আপনাকে অনেস্ট হতে হবে। কথা আমি আমার কাজে প্রমাণ করে দিতে হবে আমি কি বলতে চাচ্ছি এবং কি বলবো, কিভাবে চলবো সেটা। নীরা, আপনার কাছে গয়েশ্বর রায়ের আমি যদি বলি বিএনপি গয়েশ্বর রায়কে অবমূল্যায়ন করছে, একটা লোক পূর্ণ মন্ত্রী ছিল এবং দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ হিসাবে সে বহু বছর রাজনীতি করেছে, ছাত্র রাজনীতির থেকে সে রাজনীতি করছে, যুব দলের সে বিশাল নেতা ছিল এবং খুব ভালো একজন সংগঠক। অনেকে বলছে সে হিন্দু, ওই জন্য তার প্রমোশন হয়েছে। কিন্তু আমার তো এখন মনে হয় বিএনপি সাউয়া আর আমির খসরু আর মির্জা ফাক এবং আব্দুল আবাল মিন্টু, এরা বোধহয় এই গয়েশ্বর রায়ের চাইতে বড় হিন্দু, এটা মনে হয় না? অফকোর্স এখানে এখানে যে কিছু পাতানো খেলা চলছে হচ্ছে, এটা এ বিষয়ে বুঝতে কারো বাকি নাই, এটা সবাই বুঝতে পারছে। তাইলে আপনি আমার সাথে একমত যে বিএনপি সাউয়া আমির খসরু এরা এই গয়েশ্বর রায়ের চাইতে অনেক বেশি বড় হিন্দু, প্রায় তো ছোট হিন্দু না। তারা ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণ। এটা অস্বীকার করা যাবে না, এটা প্রমাণ করে দিয়েছে। ওকে, শাহিন ভাই, আপনার কাছে কি মনে হয়? একজন পরীক্ষিত নেতা গয়েশ্বর রায়, পরীক্ষিত নেতা বিএনপি এবং একজন লয়াল নেতা,
একটা লোক হাসিনার শাসন আমলে, শাসন আমলে গয়েশ্বর রায় বিভিন্ন জায়গায় যোগাযোগ মাধ্যমে রাস্তাঘাটে আন্দোলন করেছে, কথাবার্তা বলেছে, উনি ওনার সাধ্যমতো করেছে। কিছু বদনামও আছে। রাজেশ অগ্নিহোত্রীর সাথে তার বোন না মেয়ে যাইয়া ওইখানে ইন্ডিয়ান হাই কমিশনেও আড্ডা টাড্ডাও মারছে, এই ধরনেরও বদনাম আছে। কিন্তু গয়েশ্বর রায় পার্সোনালি একটা মধ্যপন্থীয় রাজনীতিবিদ। সে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়া ভারতের কোলে যাইয়া বসে রাজনীতি করার পক্ষে গয়েশ্বর রায় না। কারণ এই কথাটাকে একসময় বেগম জিয়া বলছে, গয়েশ্বরকে স্রেফ ওই ভারতীয় ট্যাগ দিয়ে রাজনীতি থেকে দূরে রাখো না, গয়েশ্বর ভালো নেতা। এখন বর্তমান বিএনপি হিন্দুদেরকে মূল্যায়ন করে বেশি, কিন্তু গয়েশ্বরকে করে না। কারণ হিন্দুদেরকে মূল্যায়ন করতে গেলে আমি যদি দেখি বিএনপির সালাউদ্দিন আর আমির খসরু, হেরা অনেক ভালো হিন্দু, তারাই ব্রাহ্মণ। গয়েশ্বর আর হিন্দু টিন্দু না, গয়েশ্বর এখন অচ্ছুত, এই জন্য তারে ক্ষমতার চারপাশে রাখা হয় না। পরিস্থিতিটা কি ওইদিকে গেছে আপনার মনে হয়, নাকি আপনার ডিফারেন্ট কোনো মতামত আছে? না, ডিফারেন্ট কোনো মতামত, তবে যদি যখন এটা তো আমরা যারা ইলেকশনে যখন মন্ত্রিসভা গঠিত হয় তখন তো মানে প্রথমেই মানে উনার নাম থাকবে না এটা আসলে একেবারেই চিন্তা করিনি। এটা একেবারেই না, মানে এটা মাথার ভিতরে নেই। পরে কিছুদিন পরে জানলাম যে উনাকে মন্ত্রী হিসেবে রাখা হয়নি। আর যেটা হচ্ছে যে উনি যেটা কথা বলেছেন, অবশ্যই এটা খুব যৌক্তিক কথা বলেছেন গয়েশ্বর রায়, যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে লাগে এগুলো রেটরিক, অফকোর্স এটা রেটরিক কথা। আর ওনাকে ইয়েদেরকে হিন্দু মনে হয়, মুসলমান মনে হয়, এই বিষয়গুলো তে আমি ওইভাবে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে একটা বিষয় আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমাদের ইমোশন দিয়ে তো চলবে না রাষ্ট্র। যেটা হচ্ছে যে ভারতের সাথে আমার সম্পর্কটা কিন্তু বন্ধুত্ব হবে, কিন্তু এই বন্ধুত্বের ভিতর কিন্তু আমার স্বার্থ থাকতে হবে, তার সাথে আমার বন্ধুত্ব হওয়ার কোনো কারণ নেই। এটা মানে থিওরিটিক্যালি, তাহলে তো আমি বর্ডার দিতাম না। বর্ডার যেহেতু তার সাথে আমার সম্পর্কটা হবে হচ্ছে লোকে শত্রু সাপেক্ষে বন্ধুত্ব। আমাকে ধরেই নিতে হবে যে উনি আমার শত্রু, আমরা এখানে কে বাহাস হবে, কে কতটুকু লাভবান হবো, এইটার হচ্ছে খেলাটা হবে, তাই না? এই খেলা আমার বুদ্ধি দিয়েই খেলতে হবে। এখন সেই ক্ষেত্রে যদি কেউ কারোর ব্যক্তিগত কোনো রাজনীতিবিদ, আপনি যাদেরকে কথা বললেন, হ্যাঁ, কিছু কিছু সময় তো আমাদের মনেই হয় যে হয়তো তারা পারপাসটা, যে তাদের আন্ডারস্ট্যান্ডিং, উপলব্ধি এটা নেই যে ভারতের আমাদের একটা ডিসিশনের ক্ষেত্রে ভারতের পারপাস কি, ভারতের পারপাসটা বাংলাদেশ থেকে স্বার্থ নেওয়া। এই স্বার্থটাকে সে কি তার আপনার এসে দখল করে নিয়ে যাবে? এটা তার কোনো সময় তার উদ্দেশ্য না। আপনি যেমন বললেন যে হচ্ছে বর্ডার সিকিউর করার দায়িত্ব, হ্যাঁ, বর্ডারে যাতে হচ্ছে আমার মাদক দ্রব্য না আসে, এইটা আমাকে, তার জন্য ভারতের এইটা লাভ। বাংলাদেশে যত বেশি এত জনগণ, তার জন্য একটা বড় মার্কেট, যত বেশি এই মার্কেটটা তার মানে অ্যাক্টিভ থাকবে তত বেশি সে লাভবান হবে। এই খেলাটাই হচ্ছে মূল খেলা। এই খেলাতে আমরা হেরে যাচ্ছি, প্রতিবারই তো আমরা হেরে যাচ্ছি। ভাই শাহিন ভাই, বর্ডার সিকিউরিটি বলতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে চোরাচালান, আর একটা হচ্ছে একটা হচ্ছে চোরাচালান আর ওই অবৈধ অনুপ্রবেশ, এটা। আর একটা হইতেছে জাতীয় নিরাপত্তা। আমি যে বর্ডার সিকিউরিটির কথা বলছি সেটা হইতেছে সার্ভিলেন্স এন্ড সিকিউরিটি। আমি এই দুইটার কথা বলছি। সার্ভিলেন্স এন্ড সিকিউরিটির ক্ষেত্রে যদি বর্ডারকে সিকিউর করা যায়, তাহলে ভারত এবং বাংলাদেশ, অর্থাৎ ভারতের যে আধিপত্যবাদ, যে আগ্রাসন, যেটা, এটা একেবারেই বন্ধ করা সম্ভব যদি বাংলাদেশ এই ধরনের একটা সিদ্ধান্ত নেয়। আমি গয়েশ্বর প্রসঙ্গে আসি। গয়েশ্বর রায় একজন মডারেট নেতা। আমি গয়েশ্বর রায়কে একজন হিন্দু নেতা হিসাবে দেখি না, কিন্তু গয়েশ্বর রায়কে আমি একজন প্যাট্রিয়ট বাংলাদেশি নেতা হিসাবে আমি সবসময় দেখি, ভদ্রলোক মানুষ হিসাবে ভালো। আরেকটা কথা বলি, বেগম জিয়া একেবারে একটা ভারতপন্থী বলদ, এই চিন্তা করে গয়েশ্বরকে মূল্যায়ন করবে আমি তা দেখি না। নিউ ইয়র্কের মতো জায়গায় বেগম জিয়া গয়েশ্বর রায় সম্পর্কে বলছে ও একটা ভালো নেতা, ওর ভালো মন আছে, ও দেশপ্রেমিক, এই গয়েশ্বর রায়ের কথা বলছে। এই গয়েশ্বরকে বাদ দিয়ে একটা লোক জীবনে কোনোদিন হাসিনার বিরুদ্ধে মন্তব্য করে না। এই একটা লোক কোনোদিন একটা পলিটিক্যাল রেটরিক বাংলাদেশের ফেভারে বলে না। নিতাই রায় চৌধুরী ভারতের রয়ের খান কি তার মন্ত্রী বানায় দিস। এখানে তো অবাক হওয়ার কিছু নাই। না ভাই, আমি অবাক একটা কারণে হয়ে গেলাম, যে লোকটা দেশপ্রেমিক, যে লোকটা যোগ্য,
যে লোকটা ছাত্র জীবন থেকে রাজনীতি করছে, তার যৌবন কাল গেছে বাংলাদেশের রাজনীতিতে, সেই লোকটা খালেদা জিয়ার জন্য রাস্তাঘাটে মার খাইছে, সেই লোকটা ক্যাবিনেটের চান্স পায় না। আর যে লোক ভারতের তর্কি প্রয়োগ হয়েছে হাসিনার লোকে যে গণভবনে ওই সুয়ারের মত্তারে মন্ত্রী নয়। আমি তো খুঁজে পাইলাম না কিছু। নিতাই রায় চৌধুরী কোন যোগ্যতায় সেইখানে যায় আমার একটু বলেন তো? সে মন্ত্রী হয়। আর শুয়ারের বাচ্চা নিতাই রায় 2 দিন আগে বলে ইসকনের কোন ধর্মগুরুরে তাড়াতাড়ি হাজত থেকে ছেড়া দিতে সে ব্যবস্থা করবে। এই শুয়ারের বাচ্চা জন্মাইছে কিসের জন্য? আপনি কি জানেন নিতাই রায় গোপনে ওসি প্রদীপের লোকে যে দেখা করছে এই নিতাই রায় চৌধুরী? আচ্ছা। আর গয়েশ্বর তার কোনো খবর নাই। আরে গয়েশ্বর রাজনীতি একটা কথা কই, বাংলাদেশে কোন ভালো হিন্দু কি করবে? বাংলাদেশের হিন্দুদেরকে ভারতের কোলে ঠেলে দেওয়া হয়, তারা রাজনীতি করবে না। গয়েশ্বর ভারতের কোলে যায় নাই, গয়েশ্বর তো বাংলাদেশি রাজনীতিবিদ হিসেবে রাজনীতি করছে। আমি গয়েশ্বরে পছন্দ করি না করি এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু গয়েশ্বর ভারতের কোলে বসে থাইকা রাজনীতি করার পক্ষের মানুষ না। কে ক্যাবিনেট দেওয়া হয় না, তাকে মূল্যায়ন করা হয় না, তাকে সম্মান দেওয়া হয় না ঠিক মতো। অথচ তাকে সম্মান দেওয়া হইলো যে ভারতের অন্তরে কান্দে নিয়ে তারপরে রাজনীতি করে নিতাই রায় চৌধুরী। আমি বুঝি না ভাই। এবার অন্য একটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলি। এই সাবজেক্টটা ভদ্রলোক কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা জানি না, কিন্তু অত্যন্ত মূল্যবান একটা কথা বলছে। এই কথাটাকে আপনার কাছে এবং নীরার কাছ থেকে আমি মূল্যায়ন চাই। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আপনি অস্ত্র দিয়ে ভারতের সাথে পারবেন না, সম্পদ দিয়ে পারবেন না, লোকবল দিয়ে পারবেন না, আন্তর্জাতিক রাজনীতি দিয়ে পারবেন না। আপনাকে ভারতকে মোকাবেলা করতে হলে আপনাকে ধর্মীয় চেতনার প্রয়োজন হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত বজ্রকণ্ঠে যদি সেই আওয়াজ তোলেন, জাতীয়তাবাদের আওয়াজ, ইসলামের আওয়াজ, তাইলে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন। শাহিন ভাই, এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, এইটা আসলে মন্তব্য যে জিনিসটা উনি একটু মানে ধর্মীয় ইয়েটাকে উনি না, উনি শুধু ধর্মের কথা বলে না, উনি জাতীয়তাবাদকে টানছে, জাতীয়বাদকে টানছেন। তবে আমি তো সেটা কয়েকদিন আগেও আপনাকে বললাম যে বাংলাদেশকে আপনাকে শক্তিশালী করতে হবে একটা জাতীয়তাবাদ দিয়ে। এইটা আমার দেশ, এই চেতনাবোধটা যদি মানুষের ভিতর আপনি ইনকালকেট করতে পারেন, ঢুকাইতে পারেন, তাহলে পরেই শুধুমাত্র সম্ভব ভারত ভয় পেতে পারে। এবং তার সাথে সাথে এই বোধটা, জাতীয়তা বোধ যখন আসবে, দেশের প্রতি একটা মানুষের নিজস্ব একটা রেসপন্সিবিলিটি তৈরি করতে হবে টু মেক হিমসেলফ স্ট্যান্ডিং অন হিজ ফিট, তাই না? এইটা আসতে হলে তার দক্ষতা লাগবে, তার শিক্ষা লাগবে, এই সমস্ত বিষয়গুলোই দিয়ে ভারতকে আপনাকে মোকাবেলা করতে হবে। এবং ভারতই এটা ভালো মতোই জানে যে বাংলাদেশের লোকের যে ধর্মীয় মূল্যবোধ মানে তো হচ্ছে আমাদের হচ্ছে যে ইমান শব্দটা, বাংলাদেশের মানুষের ইমানের শক্তি অনেক, মানে আপনি দেখবেন না যে এত ইমানের শক্তি বাংলাদেশের মতো সাধারণ মানুষের যে ইমানের শক্তি, এত শক্তি পৃথিবীর মানে কোনো দেশের আছে, ইভেন মিডিল ইস্টেরও নেই। আপনি একজন রিক্সাওয়ালাকে দেখবেন কি হচ্ছে যে প্রখর রোদ, কিন্তু তার ভিতরে রিক্সাও চালাইতেছে আবার রোজাও রাখতেছে, ঠিক আছে? আপনি আমাকে একটু বলেন তো যে দেখেন যে তারপরে, এবং সে যখন রাতের বেলায় কি খাইছে, কি খেয়ে রোজা রাখছে হচ্ছে কোনো রকম শাক ভর্তা দিয়ে রাখছে। কি দিয়ে তুমি ইফতার ভাঙবেও সে দেখতে রোজা ভাঙবেও সে হচ্ছে হয়তো পানি আর হচ্ছে একটু ভাত দিয়ে সে সবজি দিয়ে খেয়ে করবে, তাই না? কিন্তু সে রোজা ছাড়ছে না। তার মানে কি, হি হ্যাজ পাওয়ার ইনসাইড, যে তার যে পাওয়ারটা, মানে আল্লাহর প্রতি তার রবের প্রতি তার যে পাওয়ারটা, এটা তো আপনার বিশাল শক্তিশালী। এবং বেশিরভাগ মানুষই এটা, আপনি দেখো দিয়ে এখন বাংলাদেশে মসজিদে যান, মন্দিরে যান, কি মসজিদে যান, ভরে গেছে মানুষের ভিতরে। তার মানে কি যে এইটা মানুষের এত পরিমাণ শক্তি দাঁড়ায় গেছে, তার ইমানি শক্তিটা, এই শক্তিটার সাথে জাতীয়তাবাদ যদি আপনি একসাথে সমন্বয় করে নিতে পারেন, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। তো এখন এটাকে আমি এই ব্যাখ্যা দেওয়ার প্রেক্ষিতে কেউ আবার বলবে, যারা একটু সুশীল সমাজের লোক বলবে কি যে ধর্মের ব্যবসা করে। এখানে ধর্মীয় ব্যবসার ব্যাপার না, কিন্তু ধর্মকে নিয়ে আমি ব্যবসা করছি না, তার বোধটাকে বলছি। তার এই যে মানুষ রোজার, আমি উদাহরণটা দিলাম, রোজার উদাহরণ দিলাম, সে কষ্ট করছে কেন? সে
এটা এটা তার ধর্মীয় বোধ, এটা নিয়ে কি সে রাজনীতি করছে? অফকোর্স সে রাজনীতি করছে না, এটাই তার বোধ, এটাই ওই মানুষটার ভিতরে এই চেতনাটা একবার গ্রথিত আছে। তা এখন যদি এই গ্রথিত চেতনাটাকে যেহেতু আছে, এত ভেতরে এই চেতনাগুলো মানে কি বলবো যে ইনকালকেট করছে, রুটেড হয়েছে, তার সাথে জাতীয়তাবাদটা যদি একটু মিলাই দিতে পারলে তখন বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আর শক্তিশালী করার জন্য তার পাওয়ার লাগবে। পাওয়ারটা কি? তার নলেজের পাওয়ার লাগবে, তার দক্ষতার পাওয়ার লাগবে, রাইট? সে যখন নলেজ তার থাকবে, তার যখন দক্ষতা থাকবে, ভালো শিক্ষা থাকবে, ভালো দক্ষতা থাকবে, তখন সে প্রত্যেকটি মানে তখন আরো বেশি শক্তিশালী হবে। একমাত্র এই বাংলাদেশকে আপনি শিক্ষা দিয়ে শক্তিশালী করা ছাড়া, টেকনোলজি দিয়ে শক্তিশালী করা ছাড়া বাংলাদেশে ইন্ডিয়ার সাথে কোনোদিনও পারবেন না। এবং এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ইন্ডিয়া কোনোদিনও চাবে না যে বাংলাদেশ একটা সুশিক্ষিত রাষ্ট্রে পরিণত হোক, জনগণ রাষ্ট্র ডিপেন্ডেন্ট হোক। তার কারণ বাংলাদেশের তো একটাই আছে, মানুষ শুধু ফিজিক তার আছে, এর সাথে আপনাকে ইনপুট দিতে হবে কি? তার ইনপুট দিতে হবে নলেজ আর স্কিল। এই ইনপুটটা যদি ঠিক মতো যায় তাহলেই হচ্ছে বাংলাদেশ দাঁড়ানো যাবে। এবং জাতীয়তাবাদ তো অফকোর্স বাংলাদেশের মানুষের ভিতরে জাতীয়তাবোধ আছে, ধর্মীয় বোধ আছে, কিন্তু এই বাংলাদেশে শিক্ষা হইতে দিবে না। এখন যে শিক্ষা ব্যবস্থা যেটা করছে, আপনাকে আমি আগের দিনে বলেছি, শিক্ষা হওয়ার জন্য বাংলাদেশ কোনোদিনই শিক্ষিত হবে না, শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে না। কন্টিনিউয়াসলি দেখেন আপনি, কন্টিনিউয়াসলি শিক্ষকদেরকে পিটানো হইতেছে বিভিন্ন জায়গায়। তার মানে ইন্ডিয়াতে একটা শিক্ষকের কিন্তু অনেক মর্যাদা, তাই না? এটা আমি শুনেছি, একটা প্রাইমারি স্কুল বলেন যে, কিন্তু বাংলাদেশের একটা শিক্ষকের মর্যাদাটা নেই, তাই না? এই যে আমাদের এখনকার যে শিক্ষামন্ত্রী যা শুরু করছে, কথাবার্তার মধ্যে কোনো মানে ইয়ে নেই, বিশেষ করে প্রতিমন্ত্রী সেও একই রকমের, মানে উনি তো মানে সোনার চামড়ি নিয়ে আসছে, কোনোভাবে শিক্ষা সম্বন্ধে তাদের পলিসি সম্বন্ধে কোনো নলেজ নেই, একটা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। তো আপনার এই ভদ্রলোকের কথার সাথে আমি খুবই একমত। বাংলাদেশের জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ প্লাস হচ্ছে ধর্মীয়, এই দুইটা উপাদানকে যদি আপনি আর সাথে সাথে যদি নলেজকে আপনি নিয়ে আসেন, শিক্ষাকে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশ আসলে ইন্ডিয়া